হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনের সকলকে স্বাগত জানাই। আমরা আরআরবি গ্রুপ ডি 27/11/2025 আসা কোশ্চিন ফার্স্ট শিফট আমরা আলোচনা করব সায়েন্সের টোটাল 25টা কোশ্চিন। তো আজকে প্রথম কোশ্চিন হচ্ছে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক। এখানে 4টা বিবৃতি দেওয়া রয়েছে, আমাদের সঠিকটা বের করতে হবে। তো প্রথম বলছে সম্পাদিত কাজ কেবলমাত্র ঋণাত্মক হতে পারে। এটা ভুল, কারণ সম্পাদিত কাজ যে কোনো কাজ ঋণাত্মক বা ধনাত্মক দুটোই হতে পারে। বলের দিকের উপর নির্ভর করে সম্পাদিত কাজ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, এটা ঠিক বলা হয়েছে। বাকি দুটো অপশানে আমরা দেখে নিই। সম্পাদিত কাজ বল বা স্থানচ্যুতির উপর নির্ভর করে না, এটা ভুল। এটা নির্ভর করে। সম্পাদিত কাজ কেবলমাত্র ধনাত্মক হতে পারে, এটাও ভুল, কারণ ধনাত্মক বা ঋণাত্মক দুটোই হতে পারে। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি, বলের দিকের উপর নির্ভর করে সম্পাদিত কাজ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। এক্সপ্লানেশনটা দেখো, ওয়ার্ক সমান আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইন্টু কস থিটা। এখানে থিটা হলো বল ও স্থানচ্যুতির মধ্যবর্তী কোণ। যখন বল ও স্থানচ্যুতি একই দিকে হয় তখন কাজটা পজিটিভ অর্থাৎ ধনাত্মক হয়। যেমন একটা বাক্সকে ঠেলে মানে আপনি সামনের দিকে একটি বাক্স ঠেলছেন। যেমন কোনো বাক্সকে যদি সামনের দিকে ঠেলে নেওয়া যায় তাহলে কাজটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এবার যখন বল ও স্থানচ্যুতি বিপরীত দিকে হয়, অর্থাৎ বল প্রয়োগ হচ্ছে বাক্সের উপরে, কিন্তু সেখানে বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ হচ্ছে, ওটা ঘর্ষণ বল হতে পারে বা বিপরীত দিকে কেউ ঠেলতে পারে, তখন কাজটা কি হয়? ঋণাত্মক, অর্থাৎ কাজ হচ্ছে না, মানে নেগেটিভ হয়। তো এটা ঘর্ষণ বল, ফ্রিকশন, অর্থাৎ চলার বিপরীত দিকে কাজ করে, ঠিক আছে। আর এখানে যখন বল ও স্থান যদি পরস্পর লম্ব হয় তখন কাজটা শূন্য হয়, অর্থাৎ বৃত্তীয় গতিতে কেন্দ্রমুখী বল। এগুলো উদাহরণগুলো দেওয়া রয়েছে, পরবর্তী কোশ্চেনে বা পরীক্ষায় এভাবে আসতে পারে, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার অপশন বি। কোষ বিভাজনের কোন পদ্ধতির মাধ্যমে ডিপ্লয়েড ক্রোমোজোম বিভক্ত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়? তো অ্যান্সার হচ্ছে মিওসিস, অপশন ডি, মিওসিস। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষ বা গ্যামেট বা শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। একটি লেন্সের ক্ষমতা কিভাবে সংজ্ঞায়িত করা হয়? মিটারে প্রকাশিত তার ফোকাল দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক মান, প্রতি ছবি দূরত্ব বস্তুর দূরত্বের অনুপাত, তার ফোকাল দৈর্ঘ্য প্রতিসরাঙ্কের গুণফল, তার ফোকাল দৈর্ঘ্যের বর্গ। তো এখানে অ্যান্সার হবে অপশন এ, মিটারে প্রকাশিত তার ফোকাল দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক মান। দেখো এখানে একটি লেন্সের ক্ষমতা হলো মিটারে প্রকাশিত তার ফোকাল দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক মান, কারণ গাণিতিক সূত্রে ক্ষমতা অর্থাৎ পাওয়ার সমান 1/f, অর্থাৎ এফটা হয় মিটারে, মানে ফোকাস দৈর্ঘ্যটা হবে মিটারে, অর্থাৎ ফোকাল দৈর্ঘ্য যত কম হবে লেন্সের ক্ষমতা তত বেশি হবে। এর একক হলো ডায়োপ্টার, ঠিক আছে। যখন যখন একটি মোটা কাচের স্ল্যাব মুদ্রিত লেখার উপর রাখা হয় তখন অক্ষরগুলো উঁচু বলে মনে করা হয়। এর কারণ কি? যখন কোনো লেখার উপর একটা কাচের স্ল্যাব রাখা হয় তখন লেখাগুলো মনে হচ্ছে উপরে উঠে আসছে, উঁচু হচ্ছে। এর কারণ হচ্ছে আলোর প্রতিসরণ, রিফ্র্যাকশন অফ লাইট। কাঁচ একটি স্বচ্ছ মাধ্যম যার প্রতিসরানাঙ্ক বায়ুর তুলনায় বেশি। যখন লেখার অক্ষর থেকে আসা আলোকরশ্মি কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে বায়ুতে প্রবেশ করে তখন মাধ্যম পরিবর্তনের কারণে আলোর দিক পরিবর্তন হয়। এই প্রতিসরণের ফলে অক্ষরের আপাত অবস্থান প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরের দিকে দেখা যায়, তাই অক্ষরগুলো উঁচু বলে মনে হয়। পৃথিবীর চারিদিকে একটি উপগ্রহ যখন ধ্রুব বেগে বৃত্তাকার পথে ঘোরে তখন এটি সুষম বৃত্তীয় গতির একটি ক্লাসিক উদাহরণ। এই গতির কোন বৈশিষ্ট্যটি এর ত্বরণকে শূন্য হতে বাধা দেয়? আচ্ছা, তো এখানে অপশন রয়েছে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে,
তাই ত্বরণ প্রয়োজন। তারপর অপশন বি বলছে গতির দিক প্রতিটি বিন্দুতে ক্রমাগত পরিবর্তিত হয়, অর্থাৎ বেগ পরিবর্তিত হয়। তো এখানে অ্যান্সার অপশন বি হবে, কারণ ঘূর্ণনের সময় গতির দিক প্রতিটি বিন্দুতে ক্রমাগত পরিবর্তিত হয়, অর্থাৎ বেগ পরিবর্তিত হয়। সুষম বৃত্তীয় গতিতে বেগ একটি ভেক্টর রাশি যা তার মান অর্থাৎ দ্রুতি ঠিক রাখলেও প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করে। যেহেতু ত্বরণ হলো বেগের পরিবর্তনের হার, তাই দিক পরিবর্তনের কারণে সেখানে একটি ত্বরণ সর্বদা বিদ্যমান থাকে, যা কেন্দ্রের দিকে কাজ করে। অভিকেন্দ্রিক ত্বরণ বলা হয় যেটা। অ্যাজমা প্রধানত শ্বাসযন্ত্রের কোন অংশকে প্রভাবিত করে? তো অ্যাজমা শ্বাসযন্ত্রের ব্রঙ্কাই ও ব্রঙ্কিওলসকে প্রভাবিত করে। ব্রঙ্কাই বা ব্রঙ্কিওলস। অন্যান্য রোগ এবং প্রভাবিত অঙ্গের তালিকা যেমন ফুসফুস, যক্ষা, অ্যাজমা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ঠিক আছে, ইত্যাদি রোগের মাধ্যমে ফুসফুস আক্রান্ত হয়। হৃৎপিণ্ড আক্রান্ত হয় হার্ট অ্যাটাকে, উচ্চ রক্তচাপ, তারপরে করোনারি আর্টারি ডিজিজ। লিভার বা যকৃৎ আক্রান্ত হয় ফ্যাটি লিভার হলে, হেপাটাইটিস অর্থাৎ ভাইরাল হেপাটাইটিস, লিভার সিরোসিস ইত্যাদির মাধ্যমে। আর কিডনি বা বৃক্ক আক্রান্ত হয় কিডনি ফেলিয়ার, গ্লোমেরুলানেফ্রাইটিস আর পলিসিস্টিক কিডনি ডিজিজ। অগ্নাশয় বা প্যানক্রিয়া, এটা ডায়াবেটিস এবং প্যানক্রিয়েটাইসিসের মাধ্যমে আক্রান্ত হয়। নিম্নলিখিত কোনটি সুষম বৃত্তীয় গতির একটি উদাহরণ বর্ণনা করে? সুষম বৃত্তীয় গতির উদাহরণ, তো রেল লাইনে চলন্ত একটি ট্রেন, এটা তো বৃত্তীয় হয় না, এটা সোজাসুজি যায়, এটা হবে না। তারপরে ত্বরিত অবস্থায় চলন্ত একটি গাড়ি, এটাও হবে না। উলম্বভাবে উপরের দিকে নিক্ষিপ্ত একটি বল, এটাও হবে না, কারণ এগুলো বৃত্তীয়ভাবে ঘুরে না। ধ্রুববেগে ঘূর্ণায়মান একটি পাখার ব্লেড, হ্যাঁ, যখন একটা পাখা ঘুরে তখন এক জায়গায় বৃত্তীয় আকারে এটা ঘুরতে থাকে। তো এখানে আমাদের অ্যান্সার হবে অপশন ডি। প্রজননের সময় ডিএনএর অনুলিপি তৈরি করা কেন গুরুত্বপূর্ণ? তো ডিএনএর অনুলিপি তৈরি করা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ বংশগত বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্র প্রাপ্তির জন্য। জীবরা বা অর্গানিজম তাদের ডিএনএর অনুলিপি তৈরি করে প্রজনন করে, যার মাধ্যমে বৈশিষ্ট্যগুলির উত্তরাধিকার নিশ্চিত হয়। তবে ডিএনএর অনুলিপি তৈরির সময় সবসময় নিখুঁতভাবে হয় না, ফলে কিছু ভিন্নতা সৃষ্টি হয়। এই ভিন্নতাগুলির কারণে নতুন কোষগুলি পিতৃকোষের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও সম্পূর্ণ একরকম হয় না। এর ফলে জীবজগতের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয় এবং এটি বিবর্তনের ভিত্তি গঠন করে। খোলা স্থানে একটি ধাতব পাতের উপর ন্যাপথ্যালিন বল পোড়ালে কি ঘটে? তো যদি খোলা স্থানে ধাতব কোনো পাতের উপর যদি ন্যাপথ্যালিন বল পোড়ানো হয়, তাহলে এটা হলুদ শিখায় জ্বলে এবং ধাতব পাতের উপর কালো কালি জমা হয়। জল ও পুষ্টি উপাদান উপলব্ধ থাকলে শৈবাল দ্রুত বৃদ্ধি ও বংশ বিস্তার করে ড্যাশ প্রক্রিয়ায়। তো এটা হচ্ছে ফ্রাগমেন্টেশন প্রক্রিয়ায় শৈবাল দ্রুত বৃদ্ধি হয়, খণ্ডীকরণ বা ফ্রাগমেন্টেশন, ঠিক আছে। তো ফ্রাগমেন্টেশন হলো এক ধরনের অযৌন প্রজনন, যেখানে একটি মূল জীব ভেঙে দুই বা তার বেশি অংশে বিভক্ত হয়ে যায়। প্রতিটি অংশ পরে একটি নতুন ও স্বতন্ত্র জীব হিসেবে বিকশিত হয়। যেমন এ ধরনের প্রজনন দেখা যায় প্ল্যানারিয়াতে বা ফ্ল্যাটওয়ার্মে, তারপরে অ্যানেলিড কৃমি, তারা মাছ, তারপরে স্পাইরোগাইরা, ঠিক আছে, ইত্যাদি। এটা স্প্রিংটা স্পাইরোগাইরা হবে, জাইরা হয়ে গেছে এটা, ঠিক আছে। একটি কুণ্ডলীর রোধ 44 ওহম যদি একটি 220 ভোল্ট বিভব পার্থক্যের সাথে সংযুক্ত করা হয়, তবে কুণ্ডলীর ব্যবহৃত ক্ষমতা বা পাওয়ার কত? আচ্ছা, এখানে পাওয়ার বা ক্ষমতার একটা সূত্র রয়েছে। পাওয়ার সমান হচ্ছে ভোল্ট স্কোয়ার বাই ওহম বা রেজিস্ট্যান্স। এটা আসলে রেজিস্ট্যান্স আর কি, আর, ঠিক আছে। তো এবারে এটা পাওয়ারটা বের করে নাও এখান থেকে। ভোল্ট স্কোয়ার মানে 220 স্কোয়ার, তো 220কে স্কোয়ার না দিয়ে আমরা 220 গুণিত 220 লিখে দেবো। আর নিচে কত আছে? রেজিস্ট্যান্স অর্থাৎ রোধ হচ্ছে 44। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে?
11 2 22 অর্থাৎ 20 হলো, আর এটা 4 11, আর এটা 4 দিয়ে কাটলে এটা 5, এটা কত হবে 5 0 5 2 10 5 2 10 11, তার মানে 1100 হবে। তো এখানে অ্যান্সার হচ্ছে 1100 ওয়াট, অপশন বি। ওকে, আমি যেটা করলাম এখানে এটা করা রয়েছে, একটু দেখে নাও। নিম্নলিখিত কোন বিকল্পটি কালচার ফিশারি শব্দটির সর্বোত্তম বর্ণনা দেয়? কালচার ফিশারি, তো ফিশারি বুঝতে পারছো, মাছ চাষ, তাই তো? এখানে কালচার ফিশারি হচ্ছে মাছ চাষ করা, অপশন সি হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, এটা সামুদ্রিক জল থেকে হবে না বা কৃত্রিম উৎস হবে না, কালচার ফিশারি একদম সাধারণভাবে মাছ চাষ। ঠিক আছে, অপশন সি। একটি বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হলো, যদি এটি 3.0 সেকেন্ড ধরে পড়ে এবং জি এর মান যদি 10 মিটার পার স্কোয়ার হয়, তবে এর চূড়ান্ত বেগ কত হবে? একটা বস্তু উপর থেকে ফেলা হচ্ছে, তাই তো, এবং এখানে অভিকর্ষণ অর্থাৎ জি দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এর বেগ কত হবে, তো চূড়ান্ত বেগ সমান হবে এইটাকে আর এটাকে গুণ করতে হবে। ঠিক আছে, তো অ্যান্সার হবে আমাদের 30, তো অপশন বি হবে অ্যান্সার। আচ্ছা, ভালোভাবে এটা অঙ্কটা আগে দেখো। দেখো, প্রাথমিক বেগ দেওয়া রয়েছে 0, সময় দেওয়া রয়েছে 3 সেকেন্ড, মহাকর্ষ ত্বরণ হচ্ছে 10। সূত্র হচ্ছে প্রাথমিক বেগ, আচ্ছা সরি, বেগ সমান ভি সমান ইউ প্লাস জিটি। ঠিক আছে, তো প্রাথমিক বেগ যেহেতু 0 দেওয়া রয়েছে, তো ইউ এর সঙ্গে আমরা 0 লিখলাম, তারপর 10 যেটা হচ্ছে সময়, আর অভিকর্ষ ত্বরণটা, এই দুটোকে গুণ করলে 30। ঠিক আছে, শর্টকাটে ওটা গুণ করে নেওয়া, তোর অঙ্ক করার দরকার নেই, শুধু এটা মনে রাখার জন্য বা জানার জন্য। একটি জিঙ্ক দণ্ডকে জলীয় কপার সালফেট দ্রবণে রাখলে কি ঘটে? তো একটি জিঙ্ক দণ্ডকে জলীয় কপার সালফেট দ্রবণে রাখলে কপার সালফেট দ্রবণের নীল রং ফিকে হয়ে যায়, অপশন এ। ক্লোরিনের ভগ্নাংশীয় পারমাণবিক ভরের কারণ কি? ক্লোরিনের ভগ্নাংশীয় পারমাণবিক ভরের কারণ হচ্ছে আইসোটোপের উপস্থিতি, অপশন বি। ক্লোরিনের দুটি প্রধান আইসোটোপ আছে, Cl35 আর একটা Cl37। প্রকৃতিতে এই দুই আইসোটোপ ভিন্ন অনুপাতে থাকে। এবার ক্লোরিনের পারমাণবিক ভর এই আইসোটোপগুলির গড় ভর থেকে নির্ণয় করা হয়, তাই ক্লোরিনের পারমাণবিক ভর 35.5-এর মতো ভগ্নাংশীয় হয়। ঠিক আছে, নিম্নলিখিত কোন কার্যকরী মূলক এ অক্সিজেন হেটেরো পরমাণু থাকে না? তো অক্সিজেন হেটেরো পরমাণু থাকে না, এটা হচ্ছে হ্যালো অ্যালকেনের মধ্যে। ঠিক আছে, অপশন এ হ্যালো অ্যালকেন। সাবানের পরিষ্কার করার ক্রিয়ায় মাইসেলের প্রধান ভূমিকা কী? তো মাইসেলের প্রধান ভূমিকা হচ্ছে কাপড় থেকে তেল ও ময়লা আটকে ফেলে এবং অপসারণ করে, তো অপশন এ হচ্ছে অ্যান্সার। আচ্ছা, সাবান পানিতে মিশলে সাবানের অণুগুলো একত্রিত হয়ে মাইসেল নামের ছোট গোলাকার গঠন তৈরি করে। একটি সাবান অণুর দুটি অংশ থাকে, একটা হাইড্রোফিলিক মাথা পানির সাথে আকর্ষণ করে, আর হাইড্রোফোবিক লেজ বা হাইড্রোফোবিক টেল, যা তেল বা ময়লার সাথে আকর্ষণ করে। ডিম উৎপাদনের জন্য যে পোলট্রি পাখি পালন করা হয় তাদের কি বলা হয়? তাদেরকে বলা হয় লেয়ার্স। তারপর এখানে দুটো বিবৃতি আছে। বিভব পার্থক্য ভোল্টে পরিমাপ করা হয়, আর 1 ভোল্ট সমান 1 নিউটন প্রতি কুলম্ব। আচ্ছা, এটা দেখো, বিভব পার্থক্য ভোল্টে পরিমাপ করা হয়, এটা ঠিক আছে, কিন্তু 1 ভোল্ট সমান 1 নিউটন প্রতি কুলম্ব এটা ভুল, নিউটন প্রতি কুলম্ব হয় না, শুধুমাত্র একটাই ঠিক হবে, তো অপশন ডি হচ্ছে অ্যান্সার এখানে। অপশন ডি, শুধুমাত্র বিবৃতি 1 সঠিক। আচ্ছা, এখানে দেখো ব্যাখ্যাটা, বিবৃতি 1 সঠিক কারণ বিভব পার্থক্যের এসআই একক হলো ভোল্ট, আর বিবৃতি 2 ভুল
কারণ 1 ভোল্ট সমান 1 জুল পার কুলম্ব হয়, নিউটন হয় না। ঠিক আছে, 1 নিউটন পার কুলম্ব হলো বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতার একক। একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক একটি পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করতে সময় কত লাগবে? কি বলছে, একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক একটি পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করতে কত সময় লাগবে? দেখো, সময় সমান হচ্ছে 1/ফ্রিকোয়েন্সি। তার মানে কত হবে? 1/, এখানে ফ্রিকোয়েন্সি 50 দেওয়া রয়েছে, তো 1/50, তাই তো 1/50। তো এটাকে আমরা যদি 50 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 0.02 হবে, অপশন বি। নিম্নলিখিত কোন বিবৃতিটি স্থির অনুপাতের সূত্রকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? তো স্থির অনুপাতের সূত্র হচ্ছে একটি রাসায়নিক যৌগের সর্বদা একই মৌল একই ভর অনুপাতে থাকে, অপশন ডি। নিম্নলিখিত কোনটি দ্রবণের ঘনত্ব প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় না? তো আয়তন অনুযায়ী আয়তন শতাংশ এটা হয়, আয়তন অনুযায়ী ভর শতাংশ এটা হয় না, অপশন বি হচ্ছে অ্যান্সার। অপশন বি। নিম্নলিখিত কোন উদ্ভিদ কলা সালোক সংশ্লেষ সম্পাদন করে? তো সালোক সংশ্লেষ সম্পাদন হয় ক্লোরেনকাইমা, অপশন এ। নিম্নলিখিত কোন জীবন প্রক্রিয়াটি প্রজাতিতে বৈচিত্র্য সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ? তো প্রজাতিতে বৈচিত্র্য হয় যৌন প্রজননের মাধ্যমে, অপশন ডি। নিম্নলিখিত কোন ধাতুটি কার্যক্ষমতা শ্রেণীর মাঝামাঝি থেকে নিষ্কাশন করা হয়? তো অ্যান্সার হচ্ছে লোহা। ওকে।